প্রতিদিন পত্রিকার পাতা উল্টালে বা টিভি রিমোটে চাপ দিলে একটি বিষয় আমাদের চোখের সামনে আসে, আর তা হলো জনদুর্ভোগ। শহরে কিংবা গ্রামে জনদুর্ভোগের নানা চিত্র বৃত্তাকারে আমাদের নাগরিক জীবনের যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে। অপরিকল্পিত কর্মযোগ্য, অব্যবস্থাপনা এবং প্রাকৃতিক কারণে সৃষ্ট জনদুর্ভোগের নানা বাস্তব চিত্র তুলে ধরবে গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ত। সাথে আমি থাকছি রিধিমা। বিশ্ব রাজনীতির অস্থিরতার মাসুল গুনতে হচ্ছে দেশের সীমিত আয়ের মানুষকে। সংসারের খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এই ধারাবাহিকতা কি সাময়িক, নাকি এটি দীর্ঘমেয়াদী চাপের ইঙ্গিত? যুদ্ধ হয় উপসাগরে, সিদ্ধান্ত হয় ডিসিতে, আর রুটি রুজিতে খরা পড়ে এই বাঙাল মানুষের। একের পর এক বৈশ্বিক সংঘাতের আঘাত লাগছে সাধারণ মানুষের ঘরে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে বাড়ছে পরিবহন ভাড়া, শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট, আর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা এখন যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। দূরের যুদ্ধই যেন হয়ে উঠছে কাছের সংকটের অন্যতম কারণ। বিশ্ব রাজনীতির টানাপোড়েনে সবচেয়ে বেশি চাপে পড়ছে প্রান্তিক জনগোষ্ঠী, যেখানে ন্যূনতম জীবিকার ব্যয় মেটানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে 100 টাকার নিচে কোনো সবজি নাই, সব সবজি আমার মনে হয় 120 টাকার উপরেই। আর তারপরে হচ্ছে আমাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য আসলে ঢাকা শহরে বর্তমানে আসলে কিছু খেয়ে যে থাকার মতো পরিবেশ আসলে নেই। জিনিসের দাম ঊর্ধ্বগতি, এতে পানি খাইয়েও বাঁচতে পারবে না। সবজির দাম আগুন বরাবর, আমরা কিনে খাইতে পারি না। বাজারের বিক্রেতারা বলছেন, পরিবহন ব্যয় বাড়ার ফলে পাইকারি থেকে খুচরা পর্যন্ত প্রতিটি স্তরেই খরচ বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে দাম বাড়ছে চিনি, দাম বাড়ছে লবণ, দাম বাড়ছে পোলাও চাল, দাম বাড়ছে সোয়াবিন তেল। যে চিনি ছিল 105 টাকা এক সপ্তাহ আগে, এখন 110 টাকা। যে পোলাও চাল ছিল 110, 15 টাকা, 20 টাকা, এখন 140, 50 টাকা। বাজারে এখন যে সবজির যে মূল্য 80 টাকা, 100 টাকা, করলা 100 টাকা, তো ওই হিসাবে তো মুরগির দাম সাধারণভাবে কমে আছে আলহামদুলিল্লাহ। বিশ্লেষকদের মতে, জ্বালানি মূল্য বাড়লে পরিবহন, উৎপাদন ও সরবরাহ সহ এর বহুমুখী প্রভাব পড়ে। এতে খরচ বাড়ার খড়গাটা শেষ পর্যন্ত ভোক্তার ঘাড়েই পড়ে। নিত্য পণ্য দ্রব্য এটা তো আমরা পরিবহন করতে হয় ট্রাকে বা কাভার্ড ভ্যানে, এই পরিবহন খরচও কিন্তু বেড়ে যাবে। এমনিতেই গরমে মানুষের নাভিশ্বাস উঠবে, এর মধ্যে আপনার যে নিত্যপণ্য যে দ্রব্যাদি আছে তার উপর আপনার দাম বেড়ে যাবে, এটা মরার উপর খোঁড়ার ঘাত। বাজারে স্থিতিশীলতা আনতে কার্যকর নজরদারি ও নীতিগত সমন্বয়ের দাবি সংশ্লিষ্টদের। তবে যতদিন না বৈশ্বিক বাজারে স্বস্তি ফিরছে, ততদিন সাধারণ মানুষের ভোগান্তি কমার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোতে 11 পয়সা করে বাস ভাড়াও বাড়িয়েছে সরকার। যদিও এটা এখনো মাঠ পর্যায়ে তেমন কোনো প্রভাব ফেলেনি, তবে সরকারের এই নতুন সিদ্ধান্তের প্রতি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। সরকারের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে 11 পয়সা ভাড়া বৃদ্ধির ঘোষণার একদিন পার হয়েছে, তবে এর প্রভাব এখনও পড়েনি রাজধানী সহ সারা দেশে চলাচলকারী লোকাল ও দূরপাল্লার বাসে। সরকারের নতুন এই সিদ্ধান্তের খবরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি যৌক্তিক, তবে সিন্ডিকেট হলে চাপ বাড়বে যাত্রীদের ওপর। আপাতত ঠিক আছে, 11 পয়সা বাড়লে ঠিক আছে, কিন্তু দেখবেন যে এটা 2 টাকা বেড়ে গেছে, কিন্তু এরপরে কথা বলার জন্য কেউ থাকবে না। গাড়ি ভাড়া বাড়লে জনগণ চলবো কেমবে? হ্যাঁ, এই যা আইসি গেছি কতগুলি ভাড়া গেছে। অলরেডি আজকে সকালে একজনে বলতে 20 টাকা ভাড়া যায়, 5 টাকা বাড়াই। দেশের যে সংকট অবস্থায় পরিস্থিতি বাড়া স্বাভাবিক, একটু বাড়তেই পারে, তাহলে আমাদের জন্য একটু কষ্ট হইলেও সেটা সমস্যা দেখার বিষয় না। পরিবহন চালকরা বলছেন, মালিক সমিতির মাধ্যমে ভাড়ার নতুন তালিকা সরবরাহ করার কথা, নয়তো ঘটবে বিশৃঙ্খলা। যাত্রীগুলোকে ঝামেলা হয় না, যাত্রীকে ভাড়া বেশি চাইলে যাত্রীরা তো ভাড়া বেশি দেয় না। বাস ভাড়া ঠাস করে ভাড়া দিলে ঝামেলা হইব না। প্রথম একটু ঝামেলা হয়ে পরে এমনি ঠিক হয়ে যেতে পারে। রোডের ভিতরে থাকি আমরা, মার দূর খেলে আমরা খাই, মালিক সমিতিরা খায় না। যে ভাড়া যেটা বাড়তেছে ঠিক আছে, সেটা একটা সরকার পাবলিক জিজ্ঞেস করবো, তোমার চার্জ কোথায়? চার্জ ও সরকার চার্জ, ওই সরকার চার্জ না যেতে পারলে ঠিক আছে, কেউ গ্যাস ভাঙবো, কেউ আমার মারবো, ঠিক আছে, এই করবো ভাই। বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন যাত্রীরা। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে লোডশেডিং।
শহরে কিছুটা কম হলেও গ্রামে এর দুর্ভোগ সব থেকে বেশি। এতে করে বেড়ে চলেছে জনজীবনের ভোগান্তি। রাজধানীসহ দেশের ৩ বিভাগের ২৪ জেলায় বয়ে চলছে প্রচণ্ড তাপদাহ। প্রচণ্ড গরমে লোডশেডিং মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। আমাদের ব্যবসা বাণিজ্য দিনকে দিন ক্ষতির মুখে পড়ছি এবং এই ক্ষতির কারণে আগামী দিনে ব্যবসা করতে পারবো কিনা আমরা জানি না। দিনের বেলাও 2 বার যায়, 3 বার যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসে। 7টার সময় বন্ধ করতে হয়, আমরা ব্যবসা করব কিভাবে? দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা চাহিদার তুলনায় 35% বিদ্যুৎ কম পাচ্ছে, যার প্রভাব পড়েছে কৃষি ও উৎপাদনে। বিদ্যুৎ সংশ্লিষ্টরা বলছেন সারা দেশে বিদ্যুতের চাহিদা এবার 18,500 মেগাওয়াট। এখন পর্যন্ত বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন উঠেছে 16,500 মেগাওয়াট। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা 12,000 মেগাওয়াট হলেও জ্বালানির অভাবে অর্ধেক উৎপাদন সম্ভব হচ্ছে না। বিশেষ করে হরমুজ প্রণালীর যে এলএনজি আমদানির সংকটটা হচ্ছে এবং এর মাধ্যমে আমরা আমদানিও করতে পারছি না এবং জটিলতা সৃষ্টি হচ্ছে, তখন জ্বালানি বিভাগ থেকে আসলে স্পট মার্কেটে বিভিন্ন জ্বালানি সংগ্রহ করে আমাদেরকে দিচ্ছে। এর কারণেই মানুষের ভোগান্তিটা সৃষ্টি হয়েছে। দেশের 136টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল 47টি, যার মধ্যে 27টি বন্ধ ছিল জ্বালানির অভাবে। বিদ্যুৎ বিভাগ বলছে মে মাসের শুরুতে লোডশেডিং সহনীয় পর্যায়ে আসতে পারে। বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তাতে মানুষের কিছুটা সংকট আমরা নিরসন করতে পারবো বলে আশা করছি। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লার যে মজুদ রয়েছে তা আহরণে মনোযোগ দিলে দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। গ্রামেগঞ্জে আমাদের মনে হচ্ছে যে এই বাসাবাড়িতে যে বিদ্যুৎ সংযোগ সেটাই বোধহয় আমাদের একটা বড় সমস্যা। তার চাইতে বড় বিষয় হচ্ছে যে লক্ষ লক্ষ এন্টারপ্রাইজ, সেখানে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ, কটেজ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু বিদ্যুতের উপরে বহুলাংশে নির্ভরশীল। এবং যেহেতু গ্রামে এখন দেখা যাচ্ছে 8 থেকে 12 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না, এবং শহরে আমরা সেটা খুব বেশি বুঝতে পারছি না, বিশেষ করে যে রাজধানী শহরে থেকে বোঝা যায় না, কিন্তু এই ঢাকার বাইরে গেলে যদি আমরা গ্রামে যাচ্ছি তখন কিন্তু বিদ্যুতের জন্য হাহাকার। লোডশেডিং সহনীয় রাখতে শহর ও গ্রামাঞ্চলের মাঝে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রাজধানীর এক টুকরো আভিজাত্য উত্তরা, সবুজের সমারোহে দিনের আলোয় এখানে আভিজাত্যের মায়ের রূপ ধরা পড়ে। তবে দিন শেষে রাত বাড়ার সাথে সাথে উত্তরা পরিণত হয় মাদক এবং উচ্ছৃঙ্খলতার অবারিত হাতে। রাজধানীর আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত উত্তরা। দিনের আলোয় এখানে আভিজাত্যের ছাপ থাকলেও রাত নামার সাথে সাথেই বদলে যেতে শুরু করে এর চিরচেনা দৃশ্যপট। একসময়ের শান্ত ও সুশৃঙ্খল এই আবাসিক এলাকাটি এখন যেন পরিণত হয়েছে মাদক আর উচ্ছৃঙ্খলতার অবারিত হাটে। অভিযোগ উঠেছে উত্তরার বিভিন্ন সেক্টরের অলিতে গলিতে এখন ওপেনেই চলে মাদকের কারবার। গুলশান বনানীকে পেছনে ফেলে উত্তরা এখন হয়ে উঠেছে বিনোদনের নামে মাদকের নতুন হটস্পট। সামাজিক যে সিস্টেম বা সামাজিক যে সভ্যতা বা সামাজিক যে একটা সুশৃঙ্খলতা, এইটার দিকে লক্ষ্য না করে তারা লোভে পড়ে বা যে কোনো কারণ হোক তারা হলো গিয়ে এই সমস্ত বারকে ভাড়া দিচ্ছে, মানে উচ্চ মূল্যে আসলে তারা ভাড়া পাওয়ার লোভে। মার্গারিটা এবং কিচেন বার, এই দুইটা বারকে কেন্দ্র করে মনে করেন যে প্রতিদিন কিশোর গ্যাংয়ের গ্যাঞ্জাম চলতে থাকে এই 2 নম্বর রোডে। আবাসিক ভবনের আড়ালে গড়ে ওঠা মার্গারিটা কিচেন, ক্যাম্প ফায়ার, কোরিয়ান বার, কিংফিশার, নেক্সট বার কিংবা সিটি হটস, এসব ক্লাবগুলোতে চলে রাতভর উন্মাদনা। উচ্চ শব্দে মিউজিক আর মদের নেশায় মত্ত একদল যুবক যুবতীর উচ্ছৃঙ্খলতা অতিষ্ঠ করে তুলেছে সাধারণ বাসিন্দাদের জীবন। মধ্যরাতে এসব বারের সামনে মদ খেয়ে মাতলামি, গালিগালাজ, এমনকি প্রকাশ্যে মারামারি ও কাটাকাটির ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এলাকাটি যেন সাধারণ মানুষের জন্য ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে। প্রশাসন মাঝে মধ্যেই এসব বারে অভিযান চালায়, কিন্তু রহস্যজনক কারণে 2-1 দিনের মধ্যেই আবারও চালু হয় সব বার। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে আমরা খবর পেয়েছি যে ওই যে বিভিন্ন যে অবৈধ সীসাবার মালিকরা বিভিন্ন মোড়ে মোড়ে তারা সোর্স, সিসি ক্যামেরা এগুলো ফিট করে রাখছে, যাতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখলেই ওরা করে ফেলে। তো আমাদের ঢাকা মেট্রো উত্তর সার্কেলের উত্তরের অধীন একটা সার্কেল আমরা অবশ্যই প্ল্যান আছে। আপনারা আমাদেরকে তথ্য দেন, আমরা ভেরিফাই করে আমরা এসব মানে কোনো আমাদের ছাড় নাই বা আমাদের কোনো পিছুটান নাই। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে জানাবো সড়কে ক্যান্সার, বিদ্যুৎ খেকো অটোরিকশার খবর। সাথেই থাকুন।
দর্শক, ফিরে এলাম জনদুর্ভোগের বৃত্তে। প্রচণ্ড গরমে যখন বিদ্যুতের চাহিদার তুঙ্গি, ঠিক তখনই সিস্টেমের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে সড়কের অটোরিকশা। এসব অটোরিকশা ব্যাটারি চার্জ করতে উধাও হচ্ছে শত শত মেগাওয়াট বিদ্যুৎ। ফলে বাড়ছে লোডশেডিং, বিপাকে পড়ছে কৃষি ও শিল্প খাত। এক আন্দোলনেই যেন বৈধতা পেয়ে গেছে সড়কের জম্বি খ্যাত বিদ্যুৎ খোকো টেস্টাগুলো, যা প্রতিদিন গিলে খাচ্ছে প্রায় 700 মেগাওয়াট বিদ্যুৎ। গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও অটোরিকশার ব্যাটারি চার্জ করতেই বিদ্যুতের এই বড় অংশ চলে যাচ্ছে। ফলে বিদ্যুৎ অপচয় সহ লোডশেডিংয়ে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিটি অটোরিকশার ব্যাটারি চার্জে দিনে খরচ হয় প্রায় 6 থেকে 8 ইউনিট বিদ্যুৎ। রাজধানীতে যেখানে 12 থেকে 15 লাখ অটোরিকশা চলাচল করে, সেখানে প্রতিদিন জাতীয় গ্রিড থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে শুধু এই খাতেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, বৈধ চার্জিং স্টেশন থাকলেও রাজধানী জুড়ে গড়ে উঠেছে প্রায় 48,000-এরও বেশি অবৈধ চার্জিং পয়েন্ট এবং প্রায় 992টি গ্যারেজ। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত বিদ্যুতের ব্যবহারই লোডশেডিং বাড়াচ্ছে। আমরা জানি ইরানের বিষয়টা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তারপরে আমাদের নিয়ন্ত্রণের ভেতরে যেটুকু আছে সেটাতে ব্যবস্থাপনাগত একটা ব্যর্থতা আছে, মানে ব্যবস্থাপনার ব্যর্থতা, দক্ষতার সমস্যা, আবার আমার মনে হয় মনোযোগেরও সমস্যা আছে। মানে এইটা যে মাত্রায় সমস্যাটা তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে পুঞ্জীভূত হচ্ছে, সেই মাত্রায় সরকারের মনোযোগ নেই। এদিকে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা ও ভর্তুকির চাপের কারণে বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনা চলছে, যার প্রভাব পড়বে পরিবহন ব্যয় থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারেও, বলছেন বিশেষজ্ঞরা। পকেট থেকে যে আসলে বিদ্যুতের বিল হিসেবে অতিরিক্ত টাকা বেরিয়ে যাবে, বিষয়টি কিন্তু তা না। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে আমাদের যত ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, সমস্ত প্রোডাক্টের দাম বেড়ে যাবে। এবং নিত্যপণ্য দ্রব্য এটা তো আমরা পরিবহন করতে হয় ট্রাকে বা কাভার্ড ভ্যানে, এই পরিবহন খরচও কিন্তু বেড়ে যাবে। এমনিতেই গরমে মানুষের নাভিশ্বাস উঠবে, এর মধ্যে আপনার যে নিত্যপণ্য যে দ্রব্যাদি আছে তার উপর আপনার দাম বেড়ে যাবে। এটা মরার উপর খোঁড়ার ঘা, যেটা আমি বলছি। বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে না এলে নগর জীবনের পাশাপাশি কৃষিখাতেও পড়বে মারাত্মক প্রভাব। সেচ ব্যাহত হলে কমবে উৎপাদন, চাপ পড়বে পুরো অর্থনীতিতে। তাই অবৈধ ব্যবহার বন্ধ ও নিয়ন্ত্রিত চার্জিং ব্যবস্থার বিকল্প নেই, বলছেন সংশ্লিষ্টরা। যানজট আর অগোছালো গণপরিবহনের চাপে নাকাল নগরবাসী। নিত্যদিনের এই সমস্যা সমাধানে প্রতিশ্রুতি কথা শোনা গেলেও বাস্তবে মেলেনি তার কোনো প্রতিফলন। ফলে এই ধরনের সমস্যা হয়ে উঠেছে আমাদের নগর জীবনের নিত্যদিনের সঙ্গী। রাজধানীর ফার্মগেট এলাকা। সকাল 8টার দিকে শতাধিক অফিসগামী মানুষ অপেক্ষা করছেন মিরপুর, মোহাম্মদপুর কিংবা মতিঝিল যাত্রাবাড়ির বাসের জন্য, কিন্তু বাসের দেখা নেই। 10 মিনিট পর একটি বাস এলেও সেটি মুহূর্তেই যাত্রীতে ঠাসা। কেউ দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে, আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে ঝুলছেন বাসের দরজায়। বাতাসে ধোয়া, বাসের কঙ্করোষ হর্ন আর যাত্রীদের বিরক্ত মুখ, সব মিলিয়ে এক অস্থির নগরচিত্র। এ দৃশ্য শুধু ফার্মগেটের নয়, রাজধানীর প্রায় প্রতিটি এলাকার প্রতিদিনের বাস্তবতা। এর সঙ্গে নিত্যসঙ্গী হয়ে আছে যানজট, এ যেন নগর জীবনের অবিচ্ছিন্ন অংশ। ঢাকা এমন একটা অভ্যাস আমাদের হয়ে গেছে, আমরা জানি যে ট্রাফিক জ্যাম ছাড়া আমাদের একটা গতি নেই। তো আমাদের এই যানজটে আসলে জনজীবন খুবই দুর্বিষহ। আমরা যদি সঠিক সময় অফিসে আসতে পারতাম, সঠিক সময় কাজকর্মে যেতে পারতাম, তাহলে আমরা অনেক সময় থেকে বাঁচতে পারতাম। আমরা তো ভুক্তভোগী, আমরা এটা যে ভোগ করতে আমাদের যে সাফারিংটা হচ্ছে এটা দেখার মতো কেউ নাই। মালিক সমিতির তথ্য বলছে, ভোর থেকে গভীর রাত পর্যন্ত 14 ঘন্টা যাত্রী সেবায় নিয়োজিত থাকে প্রায় 5,000 বাস, কিন্তু গণপরিবহন ব্যবস্থার শৃঙ্খলা ছিটে ফোটাও নেই। যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোই যেন নিয়মে পরিণত হয়েছে। চতুর্দিক দিয়ে গাড়ি যাওয়ার কোনো সিচুয়েশন নাই। এগুলো যদি সরকার দেখতো তাহলে হয়তো মানুষের চলাচলের জন্য সুবিধা হতো। ট্রাফিক ব্যবস্থাকে আধুনিকায়ন করা এবং দায়িত্বশীল হওয়া, নির্দিষ্ট একটা স্ট্যান্ড তৈরি করা, যেখানে বাস স্টপ করবে, ওইখান থেকে প্যাসেঞ্জার উঠবে, ওইখানে প্যাসেঞ্জার নামবে। এটা যদি কন্টিনিউস করে তাহলে মনে হয় যে যানজটটা আরও নিরসন হবে। বিশেষজ্ঞদের এক সমীক্ষায় দেখা গেছে, রাজধানীতে বাসের গড়গতি ঘন্টায় 9.7 কিলোমিটার, যা প্রায় একটি সাইকেল বা রিকশার স্বাভাবিক গতির সমান।
অটোরিকশার অবাধ চলাচল, ফুটপাত দখল আর যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামাকেই যানজটের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দিন দিন গণপরিবহনের সংখ্যা কমছে, বাড়ছে ছোট ব্যক্তিগত পরিবহনের সংখ্যা। নন মোটরাইজ ভেহিকেল, রিক্সা, ব্যাটারি রিক্সা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, ফলে এবং বিপরীতে আমার বাসের সংখ্যা কমে যাচ্ছে, ফলে আমার একসাথে যে মানুষ পারাপার হবে সেই পরিবেশটা নাই এবং যানজটটা তৈরি হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে পারলেই এই অসহনীয় যানজট থেকে কিছুটা মুক্তি পেতে পারে নগরবাসী। গণপরিবহন ব্যবস্থাকে প্রায়োরিটি দিতে হবে। প্রথমেই হচ্ছে আমার অ্যাড গ্রেডে যে বাস চলে সে বাসকে একটা ভালো পরিবেশ দিতে হবে। বাস যদি আমার অনেক চলাচলটা সুস্থ পরিবেশ পায়, অনেক বড় বড় ইনভেস্টাররা কিন্তু ঢাকাতে ইনভেস্ট করে, ফলে দেখা যাবে যে ছোট গাড়ির উপযোগিতাটা কমে যাবে। দ্বিতীয় হচ্ছে ফুটপাতগুলোকে মানুষের হাঁটার উপযোগী করতে হবে এবং ফুটপাতে যেন কোনোভাবে হকার না বসে এই ব্যবস্থাপনা করতে হবে। সমাধানের পথ আছে, কিন্তু নেই উদ্যোগ। কখনো সখনো উদ্যোগ থাকলেও নেই তার প্রতিফলন। কবে মিলবে মুক্তি, নেই উত্তর, আছে কেবল অপেক্ষা। সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত উচ্চমাত্রার দাহ্য রাসায়নিক মিথানল খালাসে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। বন্দরে নেই নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকি নিয়েই সিলেটের তামাবিল স্থল বন্দর দিয়ে ভারত থেকে মিথানল আমদানি হচ্ছে। নিয়ম অনুযায়ী এই ধরনের দাহ্য পদার্থ খালাসের সময় বিশেষ অগ্নি নির্বাপক ব্যবস্থা ও নিরাপত্তা বেষ্টনী থাকার কথা, কিন্তু বাস্তবে একেবারেই চিত্র ভিন্ন। কোনো প্রকার সুরক্ষা সরঞ্জাম ছাড়াই শত শত শ্রমিক নাড়াচাড়া করছেন মিথানল ভর্তি ড্রাম। আপনার হাজার হাজার শ্রমিকের কাজ করতেছে আপনার, কেন মিথানল নামতেছে আপনার, এটা তো হইলে আপনার ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। আপনার যদি একটা ফায়ার ব্রিগেড থাকে কেন আপনার, তাহলে আপনার একটা নিরাপত্তা থাকে। আপনার প্রাথমিক অবস্থায় একটা ফায়ার সার্ভিস হলে ভালো হয়, এবং এখানে দুইটা সংগঠনের লেবার কাজ করে, এদের যে কোনো সময় ইনজুরি হইলে যে প্রাথমিক যে চিকিৎসা মেডিকেল যে এটা কোনো ব্যবস্থা নাই। এর চেয়েও তিক্ত সত্যি হলো বন্দরে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। ফায়ার সার্ভিস হলে যারা শ্রমিক আছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে দ্রুত সেটিকে নিভাতে পারে বা কাজ করতে পারে। এখানে যেটা আমদানি হচ্ছে, এখানে একটা ফায়ার সার্ভিসের অতীব জরুরি। তামাবিল স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে বন্দরের সহকারী পরিচালক বলেন, এর আওতায় পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থাও রয়েছে। লোড আনলোড কার্যক্রমটা যেন সেফ হয়, কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এই জন্য আমরা একটা আলাদা নির্ধারিত স্থান করে দিয়েছি। ওইখানে অন্য কোনো লেবার কিংবা যানবাহন প্রবেশ করতে পারে না। আর আমাদের মিথানল লোড আনলোড করার পাশে আমরা বেশ কিছু ফায়ার এক্সটিংগুইশার রেখেছি, যদি কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা ঘটে আমরা যেন সাথে সাথে প্রাথমিক একটা পদক্ষেপ নিতে পারি। বড় কোনো ট্র্যাজেডি ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ। গভীর রাতে কারখানার অপরিশোধিত পানি লোকালয়ে ছেড়ে দেওয়ায় মরছে খামারের মাছ, নষ্ট হচ্ছে ফসলের জমি, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। দিনে স্বাভাবিক কার্যক্রম চললেও রাতের আধারে চলে রনি নিট অ্যান্ড কম্পোজিট কারখানার নীরব দূষণ। ঢাকা সিলেট মহাসড়কের পাশের খাল ভরাট হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ এখন রাতের আধারে অপরিশোধিত বর্জ্য ফেলেছে পাশের এবি সোয়েটার কারখানার খামার ও ফসলি জমিতে। এতে খামারের প্রায় ৮ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। বিষাক্ত এই পানির দুর্গন্ধে রূপসী বরাবো ও খাদুন সহ আশেপাশের এলাকায় চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। ওইখানে ভিতরে যে গাছগাছালি গুলা বুনছে, সবজি টবজি গুলা ছিল, এগুলো সব মরে গেছে। আমাদের ড্রামের নষ্ট হচ্ছে এবং আমাদের চুলকানিও সমস্যা দেয়। গেট দিয়ে ঢুকতে গিয়ে আমরা ঢুকতে পারি না, এই পাশে একটা নামাজের ঘর আছে, সেখানে যাওয়ার জন্য আমরা যেতে পারি না। চলাচলের পুরো পথটা বন্ধ হয়ে গেছে। দূষিত পানির জলাবদ্ধতায় টানা 7 দিন বন্ধ ছিল একটি রপ্তানিমুখী পোশাক কারখানা, যার ফলে প্রায় $10,000 ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। এর কারণে আমাদের অফিসে অনেক সমস্যা হয়েছে। সমস্যাগুলো হইল শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। ঈদের আগে আমার বন্ধ হয়ে গেছে 7 দিন আগে, যাই কষ্ট টাকা পয়সা কিছুই পাইনি। এবি সোয়েটার কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে পচা পানির গন্ধে কারখানার কর্মীরা চরম ভোগান্তি পোহাচ্ছে।
জানিয়েছেন। পৌরসভা এবং লোকাল বিভিন্ন অথরিটির কাছে আমরা বলেছি, এটা তাদেরকে সরজমিনে দেখাইছি, আয়োজন করছি, তদ্রূপ আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। এখন এমন অবস্থা হচ্ছে যে আমাদের আশেপাশেরও যারা প্রতিবেশী আছে তাদেরও খোস পাঁচরা এনভায়রনমেন্টটা পলিউটেড হয়ে গেছে। রনি নিট অ্যান্ড কম্পোজিট পরিবেশ আইন লঙ্ঘন করছে কিনা খতিয়ে দেখে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ঢাকা সিলেট যে হাইওয়েটি এটি নতুন করে প্রশস্ত করা হচ্ছে, যে কারণে এখানে আগে যে ওয়েস্ট ওয়াটারের যে আউটলাইনটা ছিল সেটি অফ হয়ে গেছে। আমি অলরেডি ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, তারা আজকে পরিদর্শন করে আমাকে 2:30টার মধ্যে একটা রিপোর্ট দিবে, দেন আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সেকেন্ড স্টেপের ডিসিশন নিব যে কী করা যেতে পারে। এই বিষয়ে রনি নিট অ্যান্ড কম্পোজিট কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য দিতে রাজি হননি। ফোয়েন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ততে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, আর সেই পর্যন্ত ফোয়েন টিভির অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।